কোমায় থাকা রোগী পার্ট 2। কোমায় থাকা রোগী হঠাৎ চোখ খুলে ফিসফিস করে বলল, তুমি অনেক দেরি করে ফেলেছ ডাক্তার। ডাক্তার আরিফ রহমানের শরীর যেন জমে গেল। তার বুকের ভেতর হৃৎস্পন্দনটা এত জোরে ধাক্কা দিচ্ছিল, মনে হচ্ছিল পুরো আইসিইউতে শব্দটা শোনা যাচ্ছে। এটা অসম্ভব। একজন মানুষ 8 বছর কোমায় থাকার পর এভাবে কথা বলতে পারে না। তুমি শুনতে পাচ্ছ? কাপা গলায় বললেন আরিফ। রাশেদ মাহমুদের চোখ পুরোপুরি খুলে গেল। তার দৃষ্টি স্থির, তীক্ষ্ণ আর অদ্ভুতভাবে সচেতন। কিন্তু সে আর কিছু বলল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার চোখ আরিফের দিকে স্থির ছিল। তারপর আবার ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে গেল। মনিটরে হার্টবিট আগের মতোই নিয়মিত হয়ে গেল। শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক। সবকিছু আবার যেন আগের অবস্থায় ফিরে গেল, যেন কিছুই ঘটেনি। আরিফ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মাথা কাজ করছিল না। আমি কি ভুল দেখলাম? নিজেকেই প্রশ্ন করলেন তিনি। কিন্তু না, এটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। সে স্পষ্ট শুনেছে, স্পষ্ট দেখেছে। রাশেদ কোমায় নেই, সে জেগে আছে। সেদিন রাতে আরিফ বাড়ি ফিরতে পারেননি। হাসপাতালের ছোট একটা কনফারেন্স রুমে বসে তিনি ফাইলগুলো দেখতে শুরু করলেন। রাশেদ মাহমুদের মেডিকেল রেকর্ড। প্রথম দুর্ঘটনার রিপোর্ট মুম্বাই নয়, বরং সিলেট ঢাকা মহাসড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা। মাথায় গুরুতর আঘাত, তারপর দীর্ঘমেয়াদী কোমা। সবকিছু ঠিকই ছিল, কিন্তু একটা বিষয় তার চোখে পড়ল। গত 8 বছরে রাশেদের শরীরে কোনো বড় ধরনের অবনতি দেখা যায়নি, বরং প্রতি বছর তার শারীরিক অবস্থা স্টেবল থেকে এক্সেলেন্টে পরিবর্তিত হয়েছে। এক্সেলেন্ট? আরিফ অবাক হয়ে বললেন, একজন কোমা রোগীর রিপোর্টে এই শব্দটা কিভাবে আসে? তিনি আরও গভীরে খুঁজতে লাগলেন। নার্সদের ডিউটি শিডিউল। সুমাইয়া, তানিয়া, লাবণী, 3 জনই অন্তত 6 মাস করে রাশেদের ব্যক্তিগত কেয়ারটেকার ছিল। আর আশ্চর্যের বিষয়, 3 জনই রাতের শিফটে বেশি সময় কাটিয়েছে। আরেকটা জিনিস তার চোখে পড়ল। রুম 305-এর সিসিটিভি। রিপোর্টে লেখা মেইনটেন্যান্স ইস্যু অফলাইন। সময়কাল প্রায় 1 বছর। আরিফ চুপ করে গেলেন। 1 বছর ধরে একটি আইসিইউ রুমের ক্যামেরা বন্ধ, আর কেউ ঠিক করার প্রয়োজন মনে করেনি। এটা সাধারণ ভুল নয়, এটা ইচ্ছাকৃত। পরের দিন সকালে তিনি সুমাইয়ার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। সুমাইয়া তখন নার্স স্টেশনে বসে রিপোর্ট লিখছিল। সুমাইয়া, একটু কথা বলতে পারি? সে মুখ তুলে তাকালো। তার চোখে ক্লান্তি আর একটু ভয়। জি স্যার। আরিফ তাকে একপাশে নিয়ে গেলেন। তুমি কি রাশেদের ব্যাপারে কিছু লুকাচ্ছ? প্রশ্নটা শুনে সে থমকে গেল। না স্যার, আমি কিছুই জানি না। কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল। আরিফ এবার সরাসরি বললেন, গত রাতে সে আমার সাথে কথা বলেছে। এই কথাটা শোনার সাথে সাথে সুমাইয়ার মুখের রং পাল্টে গেল। সে 1 পা পিছিয়ে গেল। না না স্যার, 1 পা পিছিয়ে গেল। না না স্যার, এটা সম্ভব না। আমি নিজের চোখে দেখেছি। কিছুক্ষণ চুপ করে রইল সুমাইয়া। তার চোখে পানি চলে আসছিল। স্যার, আপনি এই ব্যাপারে আর কিছু জানার চেষ্টা করবেন না? কেন? সে মাথা নাড়ল। কারণ এটা নিরাপদ না। নিরাপদ না মানে? আরিফের কণ্ঠ শক্ত হয়ে গেল। সুমাইয়া এবার ফিসফিস করে বলল, রাশেদ, সে যেরকম দেখায় আসলে সে তেমন না।
তাহলে কেমন? সে কিছু বলতে গিয়ে থেমে গেল, চারদিকে তাকালো কেউ শুনছে কিনা নিশ্চিত হতে। তারপর খুব নিচু গলায় বলল, রাতে সে জেগে ওঠে। আরিফের বুক ধক করে উঠল। কি বলছো তুমি? আমি প্রথমে বিশ্বাস করিনি, ভাবছিলাম স্বপ্ন দেখছি, কিন্তু এক রাতে তার গলা কেঁপে উঠল। সে আমার হাত চেপে ধরেছিল। ঘরের ভেতর হঠাৎ যেন বাতাস ভারী হয়ে গেল। আরিফ ধীরে ধীরে বললেন, তারপর? সুমাইয়া চোখ বন্ধ করল। তারপর আমি কিছুই মনে করতে পারি না। মানে? পরের দিন সকালে আমি আমার রুমে ছিলাম, আর কিছুদিন পর বুঝলাম আমি আমি সে বাক্য শেষ করতে পারল না। চোখের পানি গড়িয়ে পড়ল। আরিফের মাথায় যেন বজ্রপাত হলো। এটা শুধু অদ্ভুত না, এটা ভয়ঙ্কর। তাহলে তুমি বলছো সে? আমি কিছু বলছি না স্যার, হঠাৎ জোরে বলে উঠল সুমাইয়া। আমি কিছুই জানি না। আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর দ্রুত সেখান থেকে চলে গেল। তার মাথায় এখন একটা কথাই ঘুরছে, রাশেদ মাহমুদ কোমায় নেই। সে রাতে জেগে ওঠে, আর কিছু একটা করছে যা কেউ থামাতে পারছে না। সেই রাতেই আবার তিনি সিদ্ধান্ত নিলেন, আজ তিনি পুরো সত্য জানবেন। ঘড়িতে রাত 1টা। তিনি আবার রুম 305-এর সামনে দাঁড়ালেন। আজ দরজাটা পুরো বন্ধ। তিনি ধীরে ধীরে দরজা খুললেন। ঘর অন্ধকার, শুধু মনিটরে নীল আলো জ্বলছে। রাশেদ আগের মতোই শুয়ে আছে। আরিফ ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করলেন, তারপর চুপচাপ দাঁড়িয়ে রইলেন। মিনিট পেরিয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। হয়তো তিনি ভুল ভাবছেন। ঠিক তখনই মনিটরের শব্দ বদলে গেল।